আমরা দেখেছি বরাবরই সংখ্যালঘুদের প্রয়োজন হয় নির্বাচনের সময়। সংখ্যালঘুরা প্রাসঙ্গিক বলেই প্রত্যেকটা লোকসভা নির্বাচনের আগে আমার দেশের প্রধানমন্ত্রী 5 বছর ধরে মুসলমান বিরোধী, জাতি বিরোধী, ধর্ম বিরোধী কথাবার্তা বলবার পরেও হঠাৎ করে আরবিয়ান মুসলিমদের ডিনার পার্টিতে গিয়ে অংশগ্রহণ করতে পারেন। এই রাজ্যে নওশাদ সিদ্দিকের মতন এমএলএও বিধানসভার ভেতরে রয়েছে যারা সংখ্যালঘু অত্যাচার নিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে পারছে। আর ভয়ঙ্কর কঠিন সময়, গোটা পৃথিবী জুড়ে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে নিজেদের অস্তিত্ব জাহির করতে চাইছে। এই দেশের মাটিতে বিজেপি মুসলমানদের থেকে সবচাইতে বেশি অত্যাচার করেছে দলিতদের উপরে। আজকে সেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে লুটের কমিশন বানিয়েছে তৃণমূল কংগ্রেস। জ্যোতি বসুর সরকার হোক কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, কোনোদিন মুসলমান বলে কাউকে প্রার্থী করতে হয়েছে, কাউকে হিন্দু বলে প্রার্থী করতে হয়েছে, কাউকে মতুয়া বলে প্রার্থী করতে হয়েছে, কাউকে আদিবাসী বলে প্রার্থী করতে হয়েছে। Eastern India's #1 professional training institute. এবারে আমরা ডাকব বামফ্রন্টের প্রতিনিধি সৈকত গিরিকে তার মতামত পেশ করার জন্য। শ্রদ্ধেয় মঞ্চ, আলোচক, এই বিতর্ক সভায় অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য প্রতিনিধিগণ, যারা উপস্থিত রয়েছেন, দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক করে দেওয়া হয়েছে যে সংখ্যালঘুরা কি নির্বাচনে সত্যি অপ্রাসঙ্গিক। দেখুন, সংখ্যালঘুরা বরাবরই এক গভীর অসুখে আক্রান্ত। পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় আমরা দেখেছি বরাবরই সংখ্যালঘুদের প্রয়োজন হয় নির্বাচনের সময়। আমি জানি না জিআই আজকের আলোচনার নির্বাচনের প্রাককালে করছে বলে কি সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে এত আলোচনার গুরুত্ব প্রয়োজন মনে পড়লো? কে বলেছে সংখ্যালঘুরা অপ্রাসঙ্গিক? সংখ্যালঘুরা অনেক বেশি প্রাসঙ্গিক বলেই যারা ক্ষমতাসীন, ক্ষমতায় থাকে, তারা সদর্বে বলতে পারে যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে রাজি। সংখ্যালঘুরা প্রাসঙ্গিক বলেই প্রত্যেকটা লোকসভা নির্বাচনের আগেই আমার দেশের প্রধানমন্ত্রী 5 বছর ধরে মুসলমান বিরোধী, জাতি বিরোধী, ধর্ম বিরোধী কথাবার্তা বলবার পরেও হঠাৎ করে আরবিয়ান মুসলিমদের ডিনার পার্টিতে গিয়ে অংশগ্রহণ করতে পারেন। সংখ্যালঘুদের ভোট ব্যাংক প্রাসঙ্গিক বলেই অঙ্ক কষে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী তালিকার আগে ঠিক করে নিতে হয় কোন বিধানসভা, কোন লোকসভায় কত পার্সেন্টেজ সংখ্যালঘু ভোট আছে, সেই ভোটটা কোন দিকে যাবে। এই রোগ থেকে আমরা কেউ বাইরে বেরোতে পারি না। নিশ্চিতভাবে তো আমি একটা রাজনৈতিক দল থেকে আপনাদের সামনে প্রতিনিধিত্ব করছি। আমরা 34 বছর এই রাজ্যে সরকারে ছিলাম। আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সে কথা প্রথমেই স্বীকার করে নিচ্ছি। কিন্তু 34 বছরে একথা আপনাকে কোনোদিন দেখতে হয়নি, বা এই রকম কোনো ছবি আপনাকে এই রাজ্যের মাটিতে দেখতে হয়নি। জ্যোতি বসুর সরকার হোক কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, কোনোদিন মুসলমান বলে কাউকে প্রার্থী করতে হয়েছে, কাউকে হিন্দু বলে প্রার্থী করতে হয়েছে, কাউকে মতুয়া বলে প্রার্থী করতে হয়েছে, কাউকে আদিবাসী বলে প্রার্থী করতে হয়েছে। নির্বাচন কমিশন স্বীকৃত বিধানসভা, লোকসভা আসন যেগুলো রিজার্ভ সিট, সেখানে সেইভাবে রাজনৈতিক দলগতভাবে আমরা আমাদের প্রার্থী ঠিক করেছি। আমাদের বামপন্থীদের বিরুদ্ধে অনেক কথা অনেকে বললেন, কিন্তু গোটা পৃথিবী জুড়ে, সেটা হতে পারে প্যালেস্তাইন, যেখানে সংখ্যালঘু বলতে সেখানে মূলত মুসলিমদের, গাজাতে মুসলিমদের সংখ্যালঘু করে ফেলেছে ইহুদিরা। বর্তমানে প্যালেস্তাইনকে তো অকুপাইড করে রেখেছে ইহুদিরা। সেখানে যখন গাজা ইহুদিদের ইসরায়েলের দ্বারা আক্রমণ হয়, তখন সংখ্যালঘু গাজাবাসীদের পাশে আমরাই দাঁড়াই, আমরাই কলকাতা শহরে মিছিল করি। আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মারলে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মিছিল সংগঠিত করি। আমি জানি সজলদা এই কথা বলবে, সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয়। আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলতে পারি, তিব্বতের দলাই লামার ওপর যখন চায়নার সরকার আক্রমণ নামিয়ে এনেছিল, তখন এই দেশের কমিউনিস্ট পার্টি সিদ্ধারা সোজা রেখে তার প্রতিবাদ করতে পেরেছিল। আমরা সেই রাজনৈতিক দল যারা পাকিস্তানে সেই লাল ঝান্ডার কমিউনিস্ট পার্টিদের শরিক হিসেবে গর্ব অনুভব করি, যেখানে দাঁড়িয়ে ইসলাম মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তান কমিউনিস্ট পার্টি আজকের দিনে দাঁড়িয়েও প্রতিবাদ সংগঠিত করে যাচ্ছে, বালুচ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। আমরা সেই বামপন্থী মতাদর্শের গর্ব অনুভব করি। আজকে যখন এই আমরা আলোচনা করছি, আজকে সকালবেলা প্রথম সারির সমস্ত সংবাদপত্রে একটা ছবি ভাইরাল হয়েছে। ইরানের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একজন মুসলিম নারী ওই ইরানের স্বৈরাচারী শাসকের ছবিটা পোড়াচ্ছে আর সিগারেটের ধোঁয়াতে নিজের সিগারেটের সুখ টান দিচ্ছে। না, এটা কোনো নেশার বিজ্ঞাপন নয়, এটা হচ্ছে ওই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বামপন্থার শক্তি প্রদর্শন, বামপন্থার প্রতিবাদী চিত্রস্বরূপ। নির্বাচন আসে এই রাজ্যের মাটিতে। আমরা যখন অপারেশন বর্গা করেছিলাম, আমাদের মাথায় প্রথম থেকে ছিল যে এই রাজ্যে একটা বড় অংশের দরিদ্র মুসলমান, তারা অপারেশন বর্গার মধ্য দিয়ে জমি পেতে পারে, তাদের জমির মালিকানা হতে পারে। আমরা যখন সাচার কমিটিতে আমাদের সমালোচনায় বিদ্ধ হয়েছি, তারপর রঙ্গনাথ মিশ্র কমিশন যখন বলেছে ওবিসির মধ্যে সংখ্যালঘু মুসলিমদের যুক্ত করতে হবে, দেশের মধ্যে একমাত্র বাম সরকার পশ্চিমবাংলা একমাত্র রাজ্য
যারা সাচার কমিটির সিদ্ধান্তের পরবর্তীকালে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসিকে আমাদের সঙ্গে আমাদের এখানে সরকারি চাকরির প্রশ্নে মুসলমানদের যুক্ত করতে পেরেছিলাম। 2011-এ আমরা পরাজিত হয়েছি। আজকে কি অবস্থা মুসলমানদের? এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসিদের একদম হিমঘরে পাঠিয়ে দিচ্ছেন ওবিসি বিষয়টাকে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করেছিলাম, আজকে সেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে লুটের কমিশন বানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে চায় না। যারা মনে করে যে গোটা পৃথিবী জুড়ে সংখ্যাগুরুরাই দাপিয়ে বেড়াবে, তারা শুধুমাত্র সংখ্যালঘু মুসলমান বিরোধী, বিষয়টা তো তা নয়। এই দেশের মাটিতে বিজেপি মুসলমানদের থেকে সবচাইতে বেশি অত্যাচার করেছে দলিতদের উপরে, শিডিউল কাস্টদের উপরে, শিডিউল ট্রাইবদের উপরে। হিন্দু বিরোধী পার্টি বিজেপি, তার ফলে সংখ্যালঘুদের প্রতি যে তাদের কোনো দয়া মায়া থাকবে না, এটা খুব স্বাভাবিক। ওয়াকফ আন্দোলন হতে পারে, কিংবা দুর্গাপুরে একজন গরু ব্যবসায়ীকে মারধর হতে পারে, হোয়ার ইজ নাজিব আন্দোলন হতে পারে, কিংবা এসআইআর মুভমেন্ট হতে পারে। আমরা বামপন্থীরা গর্ব অনুভব করে বলতে পারি, এই রাজ্যের মাটিতে সব বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের শক্তি অনুযায়ী আমরা দেখিয়েছি। আমাদের অবস্থান এক জায়গায় কনস্ট্যান্ট রাখতে পেরেছি। আমরা সব ক্রেডিট নিজেরা নিতে চাই না। ভয়ঙ্কর কঠিন সময়, গোটা পৃথিবী জুড়ে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে নিজেদের অস্তিত্ব জাহির করতে চাইছে। এই উদ্দাম, উচ্ছৃঙ্খল, ঔদ্ধত্যপূর্ণ শক্তিকে আটকাতে হলে শুধু বামপন্থীরা একা পারবে না। তাই আমি গর্ব অনুভব করব আমার এই প্যানেলে উপস্থিত বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, বিশিষ্ট বিধায়ক আইএসএফ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, তিনি যেভাবে লাগাতারভাবে এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলে গেছেন। আমি সঞ্চালকের কাছে অনুরোধ করব আপনার বক্তব্যটাকে কারেকশন করবার জন্য। শাসক বিরোধী সবাই এক নয়। এই রাজ্যে নওশাদ সিদ্দিকের মতন এমএলএও বিধানসভার ভেতরে রয়েছে, যারা সংখ্যালঘু অত্যাচার নিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে পারছে। আসুন এই মুক্তমনা ভাবনা চিন্তাকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সংখ্যাগুরুদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে একমাত্র ঐক্যবদ্ধ জনতার ঐক্যই পারে এই সংখ্যালঘুদের রক্ষা করতে। বিজেপি বা সজলদাদের মনের কথা এটাই যে সংখ্যালঘু মুসলমান মানেই সাম্প্রদায়িকতা, এইটা কি বিজেপির ধারণা? 2024 সালে সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে খ্রিস্টানদের ওপরে 850-এর অধিক অ্যাটাক হয়েছে। আর সংখ্যালঘু মুসলমানদের কথা বলছি না, কাউন্টলেস। এই আক্রমণ বন্ধের জন্য আপনাদের সরকার কেন্দ্রীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেছে? এত ছোট মানসিকতা নিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে সেই প্রশ্নের মান অত্যন্ত নিম্নগামী। গতকাল দিদির মতন ফাইল চুরির মতন ডাটা চুরি করলেন। সংখ্যালঘু খুন করে সংখ্যালঘু প্রেমের অভিনয়টা তৃণমূল করছে কেন? আমি তন্ময় বাবুর কাছে জানতে চাই যে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন যে 100 জন সরকারি কর্মচারী থাকলে পশ্চিমবাংলায় তার মধ্যে 9.1% মুসলমান সংখ্যালঘু? আচ্ছা, আমি একটু প্রথমে বলে নেবো, আমার দুটো বক্তব্য সজলদার কাছে আছে, মানে প্রশ্নটা একটু ঘুরে গেল। আমি যেহেতু কাউন্টার দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না, তাই আমি 1 মিনিট সময় 2 মিনিট সময় নিচ্ছি। বিজেপি যেহেতু প্রতিনিধি সজলদা চলে যাবে, আমার বক্তব্য হচ্ছে সজলদা আজকে পুরো আলোচনায় তিনবার সাম্প্রদায়িকতা শব্দটা ব্যবহার করেছে। আলোচনা ছিল সংখ্যালঘুদের বিষয়ে। তাহলে কি বিজেপি বা সজলদাদের মনের কথা এটাই যে সংখ্যালঘু মুসলমান মানেই সাম্প্রদায়িকতা? এইটা কি বিজেপির ধারণা? 1। 2, সংখ্যালঘু কমিশন 1992 সালে বাজপেয়ী তার উদ্যোগের প্রথম একটা চেষ্টা করেন প্রধানমন্ত্রী থাকাকালীন। যে বিজেপির বাজপেয়ী প্রথম সংখ্যালঘু কমিশনের উদ্যোগ নেয়, সেই বিজেপি সংখ্যালঘু কমিশন তুলে দেওয়ার কথা বলছে। 3, গোটা দেশে একজনও মুসলমান মন্ত্রী পাওয়া যায়নি বিজেপির, যাকে বিজেপি সংখ্যালঘু মুসলমান দপ্তরের মন্ত্রী দায়িত্ব দেয়। দিয়েছে কাকে? কিরণ রিজিজুকে। আর শেষ আমার যে কথাটা বলার, আমি একসঙ্গেই টেনে দিচ্ছি। তন্ময়দা গতকাল দিদির মতন ফাইল চুরির মতন ডাটা চুরি করলেন। 2011-তে 57 জন মুসলিম এমএলএ জিতেছিল এই রাজ্যে, রেকর্ড হয়েছিল 50-এর পর। 2021-এ সেটা 42+1 দাঁড়িয়েছে। সংখ্যালঘু দপ্তরের উন্নয়ন বা সংখ্যালঘুদের এমএলএ এমপি সংখ্যার উপর দিয়ে হয়তো 2-3টে শাহজাহান তৈরি হতে পারে, আরাবুল তৈরি হতে পারে, শওকত তৈরি হতে পারে, কিন্তু এই রাজ্যের মাটিতে এটা ভুলে গেলে চলবে না। তন্ময় দ্বারাই আনিস খানদের খুন করিয়েছে এনআরসি আন্দোলনে। আমার শেষ যে কথাটা বলার, যে এই রাজ্যের মাটিতে সংখ্যালঘু মানে শুধুমাত্র মুসলমান নয়। যেমন ধরুন সজলদারা তার দলের মতন এই ভালো মানুষ সজল ঘোষরা সংখ্যালঘু হয়ে পড়েছে। যেমন তৃণমূলের মধ্যে 8 ফেল করা বেচারাম্মান্না মন্ত্রী হয়, আর শিক্ষিত তন্ময় দ্বারা মন্ত্রিত্ব পায় না। যেমন শওকত মোল্লারা, আরাবুলরা গাড়ি চাপা দিয়ে খুন করলেও, এক লাইন আমি তন্ময়দাকে বলি, না এক লাইন। আমার বক্তব্যটা হচ্ছে যে সংখ্যালঘু খুন করে সংখ্যালঘু প্রেমের অভিনয়টা তৃণমূল করছে কেন? আচ্ছা, উত্তর দেবে। আমি সজলদার কাছে পরে আসবো। তন্ময়দাই উত্তর দেবেন। সজলকে তো তৃণমূলকে আক্রমণ করলে বিজেপি বাঁচায়, যেমন গতকাল ইডি বাঁচিয়ে
শওকতদার মতো লোকজন মন্ত্রী হতে পারে। এখন আমাদের ছিল না, ওটা স্টেটমেন্ট ছিল, ওটা বাদ দাও। প্রশ্ন কেউ নিজেও জানে না। এটা বল। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তারপরে টানিশ খান অনেক কিছু বললো, এবং এনআরসির মুভমেন্টে যে বন্ধুত্ব বিজয় মূলে না, সৈকত যেটা বললো, এনআরসির মুভমেন্টে, অ্যান্টি এনআরসির মুভমেন্টে যদি দেখা যায়, তাহলে এখানে যারা আছে সাংবাদিক তারা নিশ্চয় মনে রাখবে অ্যান্টি এনআরসির মুভমেন্টে কে কোথায় কতটা ছিল। সিপিআইএম, শুধু সিপিআই বলছি না, সিপিআইএম কনফিউজ ছিল প্রথম 1 বছর এনআরসি নিয়ে। সব কি বুঝলাম, statement আনিস দেবে। খানকে শেষ মারলে করি, কেন? শেষ করি। একটা প্লিজ, তন্ময়বাবুর জন্য একটা প্রশ্ন জাস্ট, আমি জাস্ট বলতে চাই যে উনি যে বলবে কিন্তু উত্তর দেবে না তন্ময় দা। সংখ্যা বাড়ানো বললো না যে এত বিজেপির কথায় তৃণমূল চলবে, আর হাকিমুলদা আপনাকে এত প্রশ্ন করার আগে বুঝতে হবে যে সজলদা বিজেপি অরিজিনাল নয়, আরএসএস বিজেপি নয় সজলদা। আজকে টিভি 9 আনন্দবাজারে খবর হয়ে গেছে যে সজল ঘোষরা আরএসএস বিজেপি না, এখানে আরএসএস বিজেপির লোক বসাবে, যেমন যোগী আদিত্যনাথ, বাটকে তো কাটকে, এই স্লোগান। আচ্ছা আচ্ছা, জিআই কনক্লেভ 2026 আমরা কনক্লেভের প্রায় শেষ মুহূর্তে শুরু করব ডান দিক থেকে, বাম নেতা সৈকত গিরি দিয়ে। অনুরোধ করব শাকিরুল ইসলামকে মেমেন্টো তুলে দেওয়ার জন্য জিআইয়ের পক্ষ থেকে। হাততালি দেবেন দর্শকদের কাছে অনুরোধ করছি। মাননীয় সৈকত গিরি, ধন্যবাদ।